ওকে, সো হেডিং দাও, হেডিং দাও। আগের দিন আমাদের অলরেডি ইকুয়েশনগুলো হয়েছিল। কনভেক্স লেন্স কনকেভ লেন্সের আমাদের ইকুয়েশন ডান, এবং প্রত্যেক ক্ষেত্রেই আমরা লেন্সের ইকুয়েশন পেয়েছি 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, তাই না? উত্তল লেন্সের দুটো কেস এবং অবতল লেন্সের একটা কেসের জন্য আমাদের একটা হয়ে গেছে। আজকে হেডিং দাও, লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন। লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন। লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন। ঠিক আছে, বিবর্ধন। আচ্ছা, বিবর্ধনকে ইংলিশে কি বলে জানো? বিবর্ধন মানে হচ্ছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন। তোমরা যখন কম্পিউটারে বা মোবাইলে ইউজ করো, আচ্ছা চলো এবার কম্পিউটারে কন্ট্রোল আর তার সঙ্গে প্লাস এই সাইন দুটোকে একসঙ্গে প্রেস করলে না স্ক্রিনটা কিরকম বড় হতে থাকে। দেখবে প্রথমে 100% থাকে আমাদের নর্মালি, আস্তে আস্তে 150%, 200% লেখাগুলো বড় বড় হয়ে যায়, এরকম টাইপের হয়ে যায়। এটাকে বলে ম্যাগনিফাই করা, ঠিক আছে? তো এখন কথাটা হচ্ছে কোনো একটা জিনিস কতটা ম্যাগনিফাই হলো। যেমন আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে অবজেক্ট ছোট, ইমেজ বড়, বা অবজেক্ট বড়, ইমেজ তার থেকে ছোট। এই প্রসেসগুলোকে বলা হচ্ছে ম্যাগনিফিকেশন। মানে ইমেজ অবজেক্টের রেসপেক্টে কতটা বড় বা কতটা দূরে রয়েছে, এটাকে বলা হচ্ছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। অ্যাকচুয়ালি আমাদের উচ্চতা নিয়েই বলা উচিত, সেটাকে আমরা দৈর্ঘ্যে পরিণত করব। তো সংজ্ঞাটাকে আগে লেখো, তারপরে বলছি। কোনো লেন্স দ্বারা সৃষ্ট, খুব তাড়াতাড়ি হাত চালাবে, কোনো লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের, কোনো লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা। আচ্ছা, একটা কথা তোমাদেরকে একটু বলে রাখি, আপকামিং মার্চে তোমাদের এখন প্রত্যেক দিনের কাজ শুনে রাখো। প্রত্যেক দিনের কাজ হচ্ছে তোমাদের টেস্ট পেপারের যে কোনো একটা পাতা খুলবে, একটা পাতা খুলে যে কোনো একটা মডিউল ধরে তোমরা সলভ আরম্ভ করো। মানে কি, যেমন ধরো আজকে ধরো আমরা চেষ্টা করলাম ইলেকট্রোস্ট্যাটিক্স, তো পুরো ইলেকট্রোস্ট্যাটিক্স সলভ করবো। সেকেন্ড দিন ধরো তোমরা চেষ্টা করলে অপটিক্স, তো পুরো অপটিক্স সলভ করো। কোনোদিন তোমরা শুরু করলে মডার্ন ফিজিক্স, তো সেদিনকে শুধু মডার্ন ফিজিক্স সেটটা সলভ করো। প্রত্যেক পাতায় একটা করে, বা আরও বেটার হয় যদি প্রত্যেক দিন মিনিমাম দুটো করে পাতা টার্গেট করতে পারো। ঠিক আছে, যে কোনো একটা মডিউলের দুটো কি তিনটে পাতা, দুটো পাতা মিনিমাম, একটা পাতায় হবে না। টেস্ট পেপারে যে কোনো দুটো করে পাতা তোমরা একটা মডিউলকে ফিক্স করে সলভ করো। এবার আজকে যদি মডার্ন ফিজিক্স করো, তাহলে নেক্সট দিন ইলেকট্রোস্ট্যাটিক্স করবে। এভাবে যত দিন যাবে আস্তে আস্তে একদিনে অনেকগুলো করে নেবে, মানে একদিনে একটা পুরো পাতা সলভ করে নেবে। আরেকটা কথা হচ্ছে, তোমাদের আমি সপ্তাহে দুটো করে পরীক্ষা নেব। পরীক্ষা আমি অফলাইনে নেব না, ঠিক আছে? এই ফেব্রুয়ারিতেই তোমাদের সঙ্গে যা, হ্যালো, আমি একটু কালকে কথা বললে হবে? হ্যাঁ, 12টা আমি অ্যাকচুয়ালি মানে ইনস্টল আমি করবো আপনাদেরটা, কিন্তু এই মুহূর্তে নয়। আমি ধরুন ওই মার্চের 8-9 তারিখ করতাম, কারণ আমার একটা এক্সিস্টিং প্ল্যান চলছে, তো ওটা নাহলে ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওকে, 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 ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সো তোমাদের আমি উইকে দুটো করে পরীক্ষা নেব। অফলাইনে আসতে হবে না, অফলাইন যা তোমাদের ফেব্রুয়ারি অবধি লাস্ট, কারণ তোমাদের পরীক্ষা নিলেও তোমরা কত অসময় ভালো করেই জানি, অনেক শরীর খারাপ হয় ওদিনকে। তো তোমরা ফেব্রুয়ারি অবধি লাস্ট আসবে। মার্চে তোমাদের উইকলি দুটো করে পরীক্ষা নেব। লাস্ট উইকে নেব না, কারণ ওই সময়টা তোমাদের অন্যান্য পড়া থাকবে, আমি জানি। নিজেদের আচ্ছা, পরীক্ষাটা তোমাদের কখন নেব? যখন যখন তোমাদের পড়ানোর টাইম আমার থাকে, তখন তখন তোমাদের পরীক্ষা নেব। যেমন ধরো তোমাদের সোমবার বিকেলে আমি পড়াই, ওই দিনকে পরীক্ষা নেব। শুক্রবার রাতে এই টাইমটা পরীক্ষা নেব, এরকম প্রেফার টাইম, অন্য কোনো টাইমে নয়। এটা একটা কথা গেল। সেকেন্ডলি, তোমাদের প্র্যাকটিস, প্র্যাকটিসের হাল অত্যন্ত খারাপ, বলে 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 এখনো করাতে হচ্ছে। অপটিক্সকে অত করে ভালো করে বুঝিয়ে দেওয়ার পরেও তোমরা এই কদিন বাড়ি থেকেও প্র্যাকটিস করোনি। যারা করেছো তারা খুব ভালো, যে যারা পাঠিয়েছো দ্যাটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। আর কেউ কেউ কামাই, ঠিক আছে? তো যারা করেছো খুব ভালো কথা, কিন্তু যারা করোনি, তোমরা না এখন আর সেই ভয় বকাবকি এই স্টেজে আর নেই। নিজেদের না, নিজেদেরটা একটু ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। এমনি এমনি তোমাদেরকে অপটিক্স প্র্যাকটিস করাই না, মানে করতে বলছি না। তোমরা যখন কেমিস্ট্রিতে স্যারের কাছে পড়ো, স্যার দেখবে তোমাদেরকে অর্গানিক প্র্যাকটিস করতে বলে, ঠিক ফিজিক্সে সেরকম অপটিক্স একটা জিনিস। অপটিক্স তোমাদের রোজ প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুলে যাবে। অপটিক্সের ডেরিভেশন যদি যতটা সোজা মনে হয় ইনস্ট্যান্টলি, না করলে অতটাই কঠিন মনে হবে। কারণ তোমরা প্র্যাকটিস করবে না, ভুলে যাবে আলটিমেটলি। তো একটা নির্দিষ্ট টাইম করে দিনের মধ্যে অপটিক্সের প্র্যাকটিস করে মানে নিয়ে বসো অ্যাটলিস্ট। যারা পাঠানোর তারা আমাকে রেগুলার পাঠাচ্ছে,
আর যারা পাঠানোর নয় তারা কোনোদিনই পাঠায়নি, আজকেও পাঠাচ্ছে না। সে নিজেরা বুঝে নাও, কিন্তু এখন তোমরা সেই বকাঝকার স্টেজে নিয়ে যে আমি তোমাদেরকে বলে 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 করাবো। চলো, সংজ্ঞা লিখলাম কি, কোনো লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা, কোনো লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে, বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে ওই প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলা হয়। রৈখিক বিবর্ধন ব্র্যাকেটে লেখো বিবর্ধন, রৈখিক বিবর্ধন ব্র্যাকেটে লেখো বিবর্ধন বলা হয়। ঠিক আছে, রৈখিক অ্যাকচুয়ালি বিবর্ধন দু তিন রকমের হয়, ঠিক আছে। রৈখিক বিবর্ধন আর ক্ষেত্র বিবর্ধন এই দুটো নিয়ে আমাদের জেনারেলি কাজ করতে হবে। রৈখিক বিবর্ধনটা ইম্পর্টেন্ট। রৈখিক বিবর্ধনকে রিপ্রেজেন্ট করা হয় স্মল এম দিয়ে, স্মল এম দিয়ে। ইকুয়ালস টু হচ্ছে কি বললাম আমি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বাই বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা, এদের অনুপাত। তো লেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। আচ্ছা, প্রতিবিম্বকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? আই দিয়ে। আর বস্তুকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? অবজেক্ট, তাই ও। তাই তো মনে আছে ছবিগুলোতে আমরা কি করছিলাম? অবজেক্টকে দিচ্ছিলাম পি কিউ, আর ইমেজকে করছিলাম কি পি ড্যাশড কিউ ড্যাশড। তাহলে আমরা এটা করতে পারি যে পি ড্যাশড কিউ ড্যাশড ক্যাপিটালেই করো, ডিভাইডেড বাই পি কিউ। ইমেজ লেন্থ বাই ইমেজ, হ্যাঁ ইমেজ লেন্থ বাই অবজেক্ট লেন্থ। ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো, বৈশালী একটু আনমিউট করবে, একটা জিনিস একটু জানতে চাই তোমার থেকে। ধরো এখান থেকে আফটার রিফ্র্যাকশন রে এলো, একটা এলো ওই অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে, আরেকটা এলো ফোকাসের মধ্যে দিয়ে। ভালো করে বুঝবে। কেস ওয়ান, ধরো ফোকাস থেকে আর অপটিক্যাল সেন্টার থেকে একটা রে বেরিয়ে খুব তাড়াতাড়ি কাট করে গেল। আর অন্য আরেকটা কেসে ধরো অপটিক্যাল সেন্টার থেকে যে রেটা এলো আর ফোকাস থেকে যে রেটা এলো ওটা অনেক দূরে গিয়ে কাট করলো। ধরো এরকম জায়গায় গিয়ে কাট করলো, ঠিক আছে। তো আমরা তো ডিস্টেন্সটা অপটিক্যাল সেন্টার থেকে মাপি। এক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্বটা কত হবে? এত অবধি v1 বললাম। আর এটার ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? এত অবধি v2। আচ্ছা লক্ষ্য করে দেখো তো কোনটায় দূরত্বটা বেশি প্রতিবিম্বের? দাদা এটা বাচ্চা ছেলেও বলে দেবে v2টা বেশি। আচ্ছা, যেটায় প্রতিবিম্বের দূরত্বটা বেশি ওটায় প্রতিবিম্বের আকারটা বড়, নাকি যেটায় প্রতিবিম্বের দূরত্বটা কম সেটায় প্রতিবিম্বের আকারটা বড়? বৈশালী তাড়াতাড়ি করে। যেটা দূরত্বটা বেশি ওটাই বড়। তাহলে প্রতিবিম্ব যত দূরে সৃষ্টি হবে, প্রতিবিম্ব ভালো করে শোনো সবাই, দূরত্বের উপর কিন্তু এই দৈর্ঘ্য বা উচ্চতাটা নির্ভর করে। যত দূরে সৃষ্টি হবে প্রতিবিম্ব, মানে দূরত্ব যত বেশি হবে তত কিন্তু আকারে বড় হবে, যত কাছে হবে তত কিন্তু আকারে কম হবে বা উচ্চতা কম হবে। তাহলে কি আমি এই যে রৈখিক বিবর্ধনের যে ফর্মুলাটা, যে উচ্চতা বাই উচ্চতা মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, আমি কি এটাকে উচ্চতা থেকে দূরত্বে কনভার্ট করতে পারি? হ্যাঁ করতেই পারি। তার মানে প্রতিবিম্বের উচ্চতা নির্ভর করে প্রতিবিম্বের দূরত্বের উপরে, বস্তুর উচ্চতা নির্ভর করে বস্তুর দূরত্বের উপর। তাহলে কি ইকুয়ালস টু লেখা যায় ভি বাই ইউ। ভি বাই ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব। ইকুয়ালস টু লিখে রাখো নিচে। ইকুয়ালস টু এলো হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। ফার্স্ট তাড়াতাড়ি করে, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। ঠিক আছে। তাহলে ম্যাগনিফিকেশন মানে শুধু যে উচ্চতা বোঝাবে তাই না, উচ্চতার সঙ্গে রিলেট করে আমরা ভি বাই ইউও বলে দিতে পারি, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। হয়ে গেছে।
নেক্সট, এবার ধরো কোনো একটা জায়গায় অনেকগুলো পরপর পরপর লেন্স রয়েছে, ঠিক আছে? কি বললাম? অনেকগুলো ধরো পরপর পরপর লেন্স রয়েছে এন সংখ্যক। তো এন সংখ্যক লেন্স, এটার বিবর্ধন ধরে নাও M1, এটার বিবর্ধন ধরে নাও M2, এটার বিবর্ধন ধরে নাও M3। এই সবকটা লেন্সকে যদি আমি একটা লেন্স দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে তার ম্যাগনিফিকেশনটা কত হবে? হবে হচ্ছে M1 ইন্টু M2 ইন্টু M3। লিখে রাখো, লেন্স সমবায়ের বিবর্ধন, লেন্স সমবায়ের বিবর্ধন লিখে রাখো, লেন্স সমবায়ের বিবর্ধন লেখো। সমবায়ে একাধিক লেন্স থাকলে, সমবায়ে একাধিক লেন্স থাকলে চূড়ান্ত প্রতিবিম্বের বিবর্ধন, চূড়ান্ত প্রতিবিম্বের বিবর্ধন m is equals to m1 into m2 into m3 into dot 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 dot। বোঝা গেছে? তাহলে তাহলে আমি খালি এটাই ভাবতাম টুয়েলভে পড়াকালীন, যে আরে ভাই বিবর্ধন মানে হচ্ছে বস্তুর উচ্চতা, এই প্রতিবিম্বের উচ্চতা বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। তো সেখানে দূরত্ব কোত্থেকে চলে এলো? কারণ দূরত্ব যার বেশি হবে তার উচ্চতাও বেশি হবে, তাই দূরত্বকে আমরা উচ্চতার সঙ্গে রিলেট করে দিলাম। কারণ কি জানো তো, উচ্চতার কোনো পরিমাপ আমরা করিনি কিন্তু অ্যাকচুয়ালি, আমরা করেছিলাম বস্তুর দৈর্ঘ্যের পরিমাপ, মানে দূরত্বের পরিমাপ। তাই দূরত্বগুলোকে নিয়েই কাজটা করব আমরা, বিবর্ধনকে আমরা দূরত্ব দিয়েই করব, ওই দৈর্ঘ্য ফৈর্ঘ্য দিয়ে করে কোনো লাভ নেই। চলো নেক্সট লেখো, ক্ষেত্রীয় বিবর্ধন। এটা গেল হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন বা ল্যাটেরাল ম্যাগনিফিকেশন বলা হয়, লিনিয়ার অর ল্যাটেরাল ম্যাগনিফিকেশন গেল এটা, লিনিয়ার অর ল্যাটেরাল ম্যাগনিফিকেশন। ঠিক আছে, এবার লেখো ক্ষেত্রীয় বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন। আচ্ছা ধরো এটা হচ্ছে বস্তু, ঠিক আছে? বস্তুর প্রস্থ ধরে নাও b, লেংথ অ্যান্ড ব্রেথ দূর তেরিকা l, ঠিক আছে? আর এটা ধরে নাও প্রতিবিম্ব, এটা ধরে নাও প্রতিবিম্ব, বড় হোক ছোট হোক মরুগ্গে। কি দিলাম? এল ড্যাশ আর বি ড্যাশ। কেন? ওই বস্তুর দৈর্ঘ্য, বস্তুর প্রস্থ এল অ্যান্ড বি, বস্তুর দৈর্ঘ্য এল, প্রতিবিম্বের দৈর্ঘ্য এল ড্যাশ, প্রতিবিম্বের প্রস্থ বি ড্যাশ। ছবিটা আঁকো, সুবিধা হবে তোমাদের। বস্তু, প্রতিবিম্ব, ঠিক আছে? এদের মাঝখানে এমন একটা লেন্স আছে, যার রৈখিক বিবর্ধন হচ্ছে এম, লিনিয়ার ম্যাগনিফিকেশন হচ্ছে এম। আচ্ছা একটু আগে আমি লিনিয়ার ম্যাগনিফিকেশন মানে কি বলেছি? বস্তুর উচ্চতা বাই প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, বা প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, ঠিক আছে? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে শুধু উচ্চতা নিয়ে কথাটা নয়, যত ওয়ান ডাইমেনশনাল যত প্যারামিটার আছে সব এত গুণ হয়ে যাবে। মানে কি? মানে তোমরা দৈর্ঘ্যের সাপেক্ষেও বিবর্ধনটা বার করতে পারো, তোমরা প্রস্থের সাপেক্ষেও এটা বার করতে পারো, যে কোনো কিছু সাপেক্ষেই বার করা যাবে। মানে কি? ইউ হ্যাভ টু জাস্ট রিমেম্বার যে ইমেজ বাই অবজেক্ট হয় যেন। মানে কি? মানে হচ্ছে এই একই জিনিস, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, এই একই জিনিস প্রতিবিম্বের প্রস্থ বাই বস্তুর প্রস্থ, একই ব্যাপার। তাহলে এল ড্যাশ ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? এল ইন্টু এম বা এম ইন্টু এল, মানে রৈখিক বিবর্ধন ইন্টু বস্তুর দৈর্ঘ্য। আর প্রতিবিম্বের প্রস্থ কি লেখা যায়? রৈখিক বিবর্ধন ইন্টু বস্তুর প্রস্থ, ঠিক আছে? এবার আমাকে বলো এই বস্তুর এরিয়া কত ছিল? ক্ষেত্রফল লেন্থ ইন্টু ব্রেথ, মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এলবি, ভালো কথা। আর প্রতিবিম্বের ক্ষেত্রফল কত হয়ে গেছে? এ ড্যাশড, এল ড্যাশড ইন্টু বি ড্যাশড, মানে এল ড্যাশ বি ড্যাশড, এল ড্যাশড বি ড্যাশড, ঠিক আছে?
ক্ষেত্রীয় বিবর্ধনকে আমরা রিপ্রেজেন্ট করি এম ড্যাশ দিয়ে, এম ড্যাশ দিয়ে লিখে রাখো ক্ষেত্রীয় বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন কি দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা? এম ড্যাশ দিয়ে। রৈখিক হচ্ছে এম আর ক্ষেত্রীয় হচ্ছে এম ড্যাশ। ইজ টু কি হবে? প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল। প্রতিবিম্বের ক্ষেত্রফল কত? এল ড্যাশ বি ড্যাশ ডিভাইডেড বাই বস্তুর ক্ষেত্রফল কত? এল বি, এল বি। ঠিক আছে, এল ড্যাশ বাই এল কত হবে? এল ড্যাশ বাই এল হবে হচ্ছে এম। বি ড্যাশ বাই বি কি হবে? ওটাও এম। তাহলে কি পাচ্ছি আমরা? এম স্কোয়ার। তার মানে এখান থেকে কি বুঝতে পারলে? ক্ষেত্রীয় বিবর্ধন হচ্ছে রৈখিক বিবর্ধনের স্কোয়ার। দ্যাটস ইট। তার মানে ইজ টু এটাও লেখা যায় ভি বাই ইউ তার হোল স্কোয়ার। এত অবধি সবার ক্লিয়ার কিনা চ্যাটে রেসপন্স করো। ক্ষেত্রীয় বিবর্ধনের সংজ্ঞা লেখো, ক্ষেত্রীয় বিবর্ধনের সংজ্ঞা লেখো। সংজ্ঞা, ক্ষেত্রীয় বিবর্ধনের সংজ্ঞা লেখো। কোনো লেন্স দ্বারা, কোনো লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের, কোনো লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের, সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ও দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রফলের অনুপাতকে কি বললাম? কোনো লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রফল ও দ্বিমাত্রিক বস্তু, কারণ একমাত্রিক বস্তুর তো আর ক্ষেত্রফল হয় না, শুধু দৈর্ঘ্য দিয়ে কি ক্ষেত্রফল হবে? দ্বিমাত্রিক বলা হচ্ছে। ও দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রফলের অনুপাতকে, দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রফলের অনুপাতকে ওই প্রতিবিম্বের ক্ষেত্রীয় বিবর্ধন বলা হয়। ওই প্রতিবিম্বের ক্ষেত্রীয় বিবর্ধন বলা হয়, ক্ষেত্রীয় বিবর্ধন বলা হয়। ঠিক আছে, নেক্সট ওয়ান। বেকার লেখো। কি বললাম? তিনটে বিবর্ধন আছে জেনারেলি, দুটো হয়ে গেছে আমাদের, রৈখিক হয়ে গেছে, ক্ষেত্রীয় হয়ে গেছে। লাস্ট ওয়ান, অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন। দেখো আমি বলছি ডেফিনেশন, হেডিংটা এভাবে দাও। প্রধান অক্ষ, প্রধান অক্ষ বরাবর, প্রধান অক্ষ বরাবর প্রধান অক্ষ বরাবর রাখা বস্তুর প্রতিবিম্বের, বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য, বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে, ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে ওই প্রতিবিম্বের, ওই প্রতিবিম্বের অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন বলা হয়। অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন বলা হয়, অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন বলা হয়। ঠিক আছে, কি বললাম তাহলে? কোনো লেন্সের প্রধান অক্ষ বরাবর রাখা বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে ওই প্রতিবিম্বের অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন বলা হয়, অক্ষীয় বিবর্ধন বলা হয়। আচ্ছা, তার মানেটা কি? এক মিনিট। লেন্স আঁকি।
এটা কি? এই একটা লোক শুয়ে আছে এখানে, ঠিক আছে, এরকম ভাবে। এইবার এর মাথা থেকেও আলোক রশ্মি গেল, এর পা থেকেও আলোক রশ্মি গেল, প্রতিসরণ হলো বা যাই হোক না কেন। দেখো অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে আলোক রশ্মি যাচ্ছে, তাহলে তো প্রতিসরণ হওয়ার কোনো সিন নেই, এদিকে চলে যাবে জাস্ট। তো গিয়ে দেখলাম এদিকটায় কোনো কারণে লোকটার প্রতিবিম্বটা এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। কি হলো এটা? বেড়ে গেল না সাইজে? তো এখন আগে ধরো মাথাটা ছিল এই পয়েন্টে, ঠিক আছে, তো মাথাটা যে পয়েন্টে ছিল সেই পয়েন্টকে ধরো আমি নাম দিয়েছি পি, আর এই পয়েন্টটাকে ধরো আমি নাম দিয়েছি কিউ। অ্যাকচুয়ালি পি কিউ বললে না সবার মাথায় এরকম চলে আসে যে দৈর্ঘ্যটা এরকম রয়েছে, এটাকে আর করে দিচ্ছি আর, এটাকে কিউ। এখন মাথাটা কোথায় চলে গেছে? এখানটায়, সেটাকে নাম দিলাম আর ড্যাশড। আর পাটা কোথায় চলে গেছে? এখানটায়, কিউ ড্যাশড। সো আর কিউ অ্যান্ড আর ড্যাশড কিউ। এবং লক্ষ্য করে দেখো লোকটার কিন্তু কোনো ইনভার্সন হয়নি, মাথা থেকে পা পর্যন্ত এরকমভাবেই রয়েছে ডিরেকশনটা, ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়নি বস্তুর। যদি লোকটা এরকম উল্টে যেত, লোকটা যদি এরকম উল্টে তেরিকা, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেত, ঠিক আছে। পা যদি পিছন দিকে চলে যেত তাহলে গন্ডগোল হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। মাথা যেদিকে ছিল ওদিকেই আছে, এদিকে পাটা এদিকে, ওরমভাবেই গেছে ওটা। শুধু কি হয়েছে, এখানে দৈর্ঘ্যটা কম, এখানে দৈর্ঘ্যটা কম ছিল, এখানে দৈর্ঘ্যটা বেশি। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স, ঠিক আছে। অনুদৈর্ঘ্য বিবর্ধনকে আমরা এম ডবল ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি, অনুদৈর্ঘ্য বিবর্ধনকে আমরা এম ডবল ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি। বাই সাইন দিয়ে লেখো, বাই সাইন দিয়ে লেখো, লেখো প্রতিবিম্বের অক্ষীয় দৈর্ঘ্য, প্রতিবিম্বের অক্ষীয় দৈর্ঘ্য বাই, প্রতিবিম্বের অক্ষীয় দৈর্ঘ্য বাই বস্তুর অক্ষীয় দৈর্ঘ্য, বাই বস্তুর অক্ষীয় দৈর্ঘ্য, বস্তুর অক্ষীয় দৈর্ঘ্য। আবারও বলছি, সবসময় উপরে প্রতিবিম্ব, নিচে বস্তু, এইভাবেই থাকবে। আচ্ছা একটা কথা বলো, এটা তো বস্তু আর এটা হচ্ছে প্রতিবিম্ব, তো আমি ধরে নিচ্ছি এই মাথাটা হচ্ছে ইউ টু, মাথাটা হচ্ছে ইউ টু। ইউ টু কেন বলছি? একটা পয়েন্ট নিয়েছি আর কি, আর এখান থেকে দৈর্ঘ্যটা ধরে নিলাম ইউ ওয়ান, ঠিক আছে। আর প্রতিবিম্বের দূরত্ব, মাথার এখন কোথায় চলে গেছে? এখানটায়। সো মাথাটা হবে হচ্ছে, মাথাটা হবে ভি টু, আর এটা কি হবে? ভি ওয়ান, তাই তো। সো ভি টু অ্যান্ড ভি ওয়ান। এবার কথা হচ্ছে, আমাকে বলতে পারবে যে এই দৈর্ঘ্যটা কত? বৈশালী দৈর্ঘ্যটা কত? কিউ টু মাইনাস ইউ ওয়ান। ইউ টু মাইনাস ইউ ওয়ান, ওকে, ইউ টু মাইনাস ইউ ওয়ান, এই দৈর্ঘ্যটা হচ্ছে ইউ টু মাইনাস ইউ ওয়ান। আচ্ছা, আর এই দৈর্ঘ্যটা কত? এতক্ষণ লাগে বলতে? ভি ওয়ান মাইনাস ভি ভি টু। ওয়ান মাইনাস ভি টু, ঠিক আছে। তো আমাদের যে অনুদৈর্ঘ্য বিবর্ধন এসেছিল, যে প্রতিবিম্বের, প্রতিবিম্বের অক্ষীয় বিবর্ধন বাই বস্তুর অক্ষীয় বিবর্ধন, তো প্রতিবিম্বেরটা কত হচ্ছে? ভি ওয়ান মাইনাস ভি টু, আর বস্তুরটা কত হচ্ছে? ইউ টু মাইনাস ইউ ওয়ান। এখন কথা হচ্ছে, আলোক রশ্মি যদি এই দিক থেকে যায়, বস্তু তার উল্টো দিকে রয়েছে, তাহলে সামনেটা মাইনাস হবে না? এখানটায় বস্তুর দূরত্বটা মাইনাস হবে না একটা? কেন? আলোক রশ্মি যেদিকে আসছে তার উল্টো দিকে রয়েছে, তো এখানে মাইনাস হবে। এই মাইনাস যদি ভিতরে মাল্টিপ্লাই করে দাও, কি হয়ে যাবে এটা? ভি ওয়ান মাইনাস ভি টু হয়ে যাবে ভি টু মাইনাস ভি ওয়ান। তো ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ই টু মাইনাস ই ওয়ান, তার মানে কি নির্দেশ করছে? জাস্ট বস্তুর ওই শুয়ে থাকা দৈর্ঘ্যটা আর প্রতিবিম্বের এই শুয়ে থাকা দৈর্ঘ্যটা। তো লিখতে পারি সেটাকে আমরা ডেল্টা ভি বাই ডেল্টা ইউ লিখতেই পারি। এটাই হচ্ছে অনুদৈর্ঘ্য বিবর্ধন। এম ডবল ড্যাশ ইজ ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা ইউ। ফার্স্ট ডেল্টা ভি বাই ডেল্টা ইউ। যদি কেউ এরকম থাকো, যদি কেউ এরকম থাকো যে বুঝতে পারোনি, তাহলে আমাকে বলতে পারো। এই বডিগুলো আঁকতে হবে? আমি
ছবিটা দিচ্ছি, আপাতত এই ফর্মুলাটা লিখে রাখো, আমি ছবি তোমাকে আঁকিয়ে দিচ্ছি একটা। এই লোকটা তো আঁকা সম্ভব নয় এরকম ভাবে, এটা ছবি আঁকবো কারণ তার মধ্যে একটু ডেরিভেশন থাকবে। ফর্মুলাটা লেখা হয়েছে, আচ্ছা ছবি একটা ভালো এঁকে দিই। ঠিক। এম ডবল ড্যাশ ইজিকস টু হচ্ছে, এম ডবল ড্যাশ ইজিকস টু হচ্ছে, দেখো এখান থেকে দৈর্ঘ্যটা হলো ইউ টু, আর এখান থেকে দৈর্ঘ্যটা হচ্ছে ইউ ওয়ান। সেরকমভাবে এখান থেকে দৈর্ঘ্যটা হচ্ছে ভি টু, আর এখান থেকে দৈর্ঘ্যটা হচ্ছে ভি ওয়ান। যে পয়েন্টটা যেরকম দিয়েছিলাম সেটাকেই ওয়ান টু করে দিয়েছি, আর কিছুই না। ফর্মুলা ডেল্টা ভি বাই ডেল্টা ইউ। হয়ে গেলে বলবে। ডান, ওকে। এবার মুসলাম, শুভমিতা আনমিউট করো। হ্যাঁ স্যার। লেন্সের জেনারেল ফর্মুলাটা কি একটু বলো তো আমাদেরকে সবাইকে ফার্স্ট। তো 1/v minus 1/u is equal to 1/f. ভেরি গুড, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এফ। আচ্ছা, মর্তুজা আনমিউট করো। প্রত্যেকে ভালো করে শুনবে, হ্যাঁ, মর্তুজা ভালো করে দেখবে। তোমাকে বলছি এই ইকুয়েশনটাকে, আমি প্রত্যেকে জিজ্ঞেস করবো, তুমি এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করো। যেমন ধরো তোমাদেরকে ম্যাথসে কি দেয়, একটা এক্স এর ফাংশন বা টি এর ফাংশন দিয়ে দেয়, তারপর বলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো বা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো। আচ্ছা তুমি ফার্স্ট অফ অল আমাকে বলো এই ইকুয়েশনের মধ্যে ভ্যারিয়েবল টার্ম কোনগুলো আছে? তিনটে টার্ম, ভি ইউ অ্যান্ড এফ। ভ্যারিয়েবল কোনগুলো, কনস্ট্যান্ট কোনগুলো? ফার্স্ট, বাজার থেকে তোমার জন্য একটা লেন্স কিনে দিয়েছি, এই লেন্সটার কোন প্যারামিটারটা ফিক্সড, এটা আগে বলো। এফটা। এফ, কারণ কোনো একটা লেন্সের ফোকাস যেটা হয় সেটা আমরা কখনো কেউ চেঞ্জ করতে পারি না, ওটা বাই ডিফল্ট। সো ফোকাস জিনিসটা কনস্ট্যান্ট, প্রত্যেকে ভালো করে বোঝো, প্রত্যেকে লেখো এফ ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট।
কারণ লেন্সের ফোকাসটা তো ওর মেটেরিয়ালিস্টিক ব্যাপার, ওটা তো আমি চেঞ্জ করতে পারি না। আচ্ছা, আর কি কনস্ট্যান্ট আছে? আনমিউট রাখো, আনমিউট রাখো। ইউ, ইউটাও তো কনস্ট্যান্ট। ইউটা কনস্ট্যান্ট। আমি যদি বস্তু হই, আমি তো সামনেও আসতে পারি, আমি তো পিছনেও যেতে পারি, তাহলে না, একটা কেসের ক্ষেত্রে তো নো 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 নো, আমি বলছি লেন্স কিনে আনার পর লেন্সের উপর কি ডিপেন্ড করে যে ইউটা কি হবে আর ভিটা কি হবে? নিশ্চয়ই না। সো ইউ আর ভি দুটোর একটাও কনস্ট্যান্ট নয়, ইউ অ্যান্ড ভি আর ভ্যারিয়েবল। আনমিউট রাখো। ইউ আর ভি হচ্ছে ভ্যারিয়েবল। আচ্ছা, এবার তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে, আমরা যখনই কোনো ক্যালকুলাস অ্যাপ্লাই করি, ওয়েদার ইট ইজ ডিফারেন্সিয়েশন অর ইন্টিগ্রেশন, আমরা সবসময় একটা ভ্যারিয়েবল টার্মের রেসপেক্টেই করি। তো আমি যদি তোমাকে বলি এই ইকুয়েশনটাকে ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো, করতে পারবে? কিসের? ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো ইকুয়েশনটাকে। আচ্ছা চলো, ভি না, ইউ এর রেসপেক্টে করো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ইউ, বলো পারবে? আচ্ছা, যে পারবে এটা আমাকে বলো যে ওয়ান বাই, আচ্ছা ওয়াই, ওয়াই একটা ভ্যারিয়েবল টার্ম, এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কে বলতে পারবে? dy by dx dy by dx। আচ্ছা, ওয়াই একটা কনস্ট্যান্ট, এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0 জিরো। Zero। আচ্ছা, তার মানে আমি যদি এই ফাংশনটাকে, এই ওয়ান বাই ভি ফাংশনটাকে ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ওয়ান বাই ভি ফাংশনটাকে আই এম ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ইউ, তোমাদের কি মনে হয় জিরো আসবে নাকি অন্য কিছু আসবে? জিরো কি আসা উচিত? না না না, কারণ ভি ইজ নট আ কনস্ট্যান্ট, তাই অন্য কোনো ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলেও, অন্য কোনো ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলেও এখানে কিন্তু জিরো এটা আসবে না। তাহলে কি আসবে? সবার আগে একটু আমরা মনে করে দেখি যে ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়। ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে, দেখো ওয়ান বাই এক্স মানে কি? ওয়ান বাই এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ডিফারেন্সিয়েশনের নিয়মটা কি? পাওয়ার যেটা থাকে ওটা সামনে চলে আসে, তাহলে সামনে চলে এলো মাইনাস ওয়ান ইন্টু ইন্টু এক্স এর পাওয়ারে যেটা রয়েছে আরও মাইনাস ওয়ান হয়ে যাবে, মানে ছিল মাইনাস ওয়ান, আরও মাইনাস ওয়ান হয়ে যাওয়া মানে কত? মাইনাস টু। তাহলে এটা কত আসছে? মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু। তার মানে কি আমি লিখতে পারি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার? ওকে, তার মানে ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে, কেউ না বুঝতে পারলে বলবে, তোমরা সবাই জানো এটা। তাহলে ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে দাদা যদি বলতাম ডিওয়াই, আচ্ছা ডি বাই ডিভি, মানে যদি আমাকে বলতো যে ওয়ান বাই ভিকে ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট কর, কি হবে তাহলে? আরে ওয়ান বাই এক্সকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়, তাহলে ওয়ান বাই ভিকে ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস ওয়ান বাই ভি স্কোয়ার হয়। কিন্তু তোমাদের যদি বলে যে ওয়ান বাই ভিকে ডিফারেন্সিয়েট কর কিন্তু ভি এর রেসপেক্টে নয়, ইউ এর রেসপেক্টে, তখন কি হবে জানো তো? তখন একই হবে ফর্মুলাটা, মাইনাস ওয়ান বাই ভি স্কোয়ার এটাই থাকবে। কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা যে ডিফারেন্সিয়েশনটা করেছি ভিকে ইউ এ, ধরো আজকে এরকম হলো তোমাদের ফিজিক্স ক্লাস, তো আমি নিজের জ্ঞান দেখানোর জন্য ফিজিক্স ক্লাস অন করে কেমিস্ট্রি পড়াতে আরম্ভ করে দিলাম। তো পড়িয়ে তো দেবো আমি সাবজেক্ট চ্যাপ্টার, কিন্তু উচিত কি না? কেন? কারণ কেমিস্ট্রি সাবজেক্ট কেমিস্ট্রি টিচার পড়াবে, তো তখন আমাকে লিখে দিতে হবে এটা ডিক্লারেশন দিয়ে আমি ফিজিক্স টিচার হওয়া সত্ত্বেও কেমিস্ট্রি পড়াইতেছি। সেরকমভাবে ভি, ওয়ান বাই ভি, ওকে কে ডিফারেন্সিয়েট করবে? আরে ভিকে ভি ডিফারেন্সিয়েট করবে তা না, ভিকে ডিফারেন্সিয়েট করতে এসছে পাকা ইউ। তাই তোমাদের এখানে লিখে দিতে হবে তখন ইনটু দিয়ে যে আমরা ভিকে ডিফারেন্সিয়েট করিলাম ইউ এর সাপেক্ষে। বুঝলে? তাহলে এবার আমাকে বলো এই ইকুয়েশনে এই যে ওয়ান বাই ভি রয়েছে, এই যে ওয়ান বাই ভি রয়েছে, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ, তো ওয়ান বাই ভিকে যদি আমরা ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি কি হবে? হয়ে যাবে মাইনাস ওয়ান বাই ভি স্কোয়ার, কিন্তু আমরা ইউ এর সাপেক্ষে করিতেছি, তো লিখতে হবে ডিভি ইন্টু ডিভি বাই ডি ইউ। এটা হলো প্রথমটা মাইনাস। এবার ওয়ান বাই ইউ এর ডিফারেন্সিয়েশন করছি, আরে ওয়ান বাই ইউ এর ডিফারেন্সিয়েশন ইউ এর রেসপেক্টেই করছি, তাহলে তো কোনো অসুবিধা নেই, ফিজিক্স টিচার ফিজিক্স পড়াচ্ছে, কে কি বলবে? তো ওয়ান বাই ইউ এর ডিফারেন্সিয়েশন কি হয়? ওয়ান বাই এক্স এর কত হয়েছিল? মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তো ওয়ান বাই ইউ এর কি হবে? মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার ইকুয়ালস টু, চলো সবাই বলো
1/f এর ডিফারেন্সিয়েশন কি হবে? ইউ এর রেসপেক্টে 0, সেই ইউ এর রেসপেক্টে করি, ভি এর রেসপেক্টে করি, যার রেসপেক্টে করি না কেন 0 হবে। ইটস আ কনস্ট্যান্ট। বেশ, তাহলে কি হলো? -1/v² dv/du, মাইনাস অফ মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস 1/u² ইকুয়ালস টু 0। আচ্ছা বেশ, এক কাজ করি, আমি লিখে দিচ্ছি এটা কি হয়ে যাবে। যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি এটা হয়ে যাবে হচ্ছে, লেখা যায় তো এরকম 1/v² dv/du ইজ ইকুয়ালস টু 1/u²। দেখো তো কেন হলো এটা? কারণ মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তারপর এটাকে ওদিকটায় নিয়ে যাও। তাহলে পড়ে গেল কি 1/v² ইন্টু dv/du ইজ ইকুয়ালস টু 1/u²। তাহলে dv/du কি আসবে? স্যার dv/du আসবে হচ্ছে আমাদের v²/u²। dv/du আসবে হচ্ছে আমাদের v²/u²। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ আমাকে বলতে পারবে হোয়াট ইজ dv/du? dv/du কি জিনিস কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না? রৈখিক বিবর্ধন। কি বিবর্ধন? অনুদৈর্ঘ্য বিবর্ধন। ইয়েস, অনুদৈর্ঘ্য বিবর্ধন। কেন? কারণ সঞ্চারী ভি একটা দৈর্ঘ্যকে নির্দেশ করে, কিন্তু ডিভি একটা দূরত্বের পার্থক্যকে নির্দেশ করে, ক্ষুদ্র পার্থক্য। প্রবলেমটা কি হলো বলো তো? আমি তোমাদের একটু আগে এটা লিখিয়েছিলাম, ডেল্টা ভি বাই ডেল্টা ইউ। এবার ক্ষুদ্র দৈর্ঘ্যের পার্থক্যের জন্য কি হয়ে যাবে? ওটা dv/du। তাই এই dv/duটা অ্যাকচুয়ালি একটা অনুদৈর্ঘ্য বিবর্ধনকে রিপ্রেজেন্ট করছে। ইকুয়ালস টু, যদি আমি এখান থেকে স্কোয়ারটাকে কমন নিই তাহলে কি থাকছে? v/u হোল স্কোয়ার। এই v/uটা কি জিনিস গো? রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন, ভেরি গুড। এম তার মাথায় স্কোয়ার হয়ে গেল, তাহলে রিলেশনটা কি এলো? রিলেশনটা এলো হচ্ছে m ডবল ড্যাশ ইজ ইকুয়ালস টু m স্কোয়ার। m ডবল ড্যাশ ইজ ইকুয়ালস টু m স্কোয়ার। অদ্ভুত ব্যাপার। তার মানে দেখো আমাদের এটা ছিল হচ্ছে রৈখিক বিবর্ধন নাম্বার 1, লিনিয়ার বা ল্যাটেরাল ম্যাগনিফিকেশন, রৈখিক বিবর্ধন এম এসছিল। তারপরে এলো আমাদের ক্ষেত্র বিবর্ধন। আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করলাম? এম ড্যাশ দিয়ে, যেটা এসেছিল আমাদের এম স্কোয়ার। আর এখন লাস্ট এলো আমাদের অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন এম ডবল ড্যাশ, সেটাও এলো এম স্কোয়ার। মজার জিনিস, করে ফেলো। যার ডাউট আছে বলতে পারো। ল্যাঙ্গুয়েজে লিখে রাখো, হ্যাঁ ল্যাঙ্গুয়েজে লিখে রাখো যে অনুদৈর্ঘ্য বিবর্ধন ইকুয়ালস টু রৈখিক বিবর্ধন তার হোল স্কোয়ার। আবার ক্ষেত্রীয় বিবর্ধন সেটাও রৈখিক বিবর্ধনের স্কোয়ার। লিখে ফেলো। নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে কিন্তু এগুলো দিয়ে তাড়াতাড়ি। মুসলাম, যে পারবে আগে করে দাও। এম, ভি, ইউ এবং এফ। কি বললাম? এম মানে রৈখিক বিবর্ধন। আবারও বলছি, তিনটে বিবর্ধনের মধ্যে রৈখিক বিবর্ধনটাই হচ্ছে। তাহলে এম ড্যাশ আর এম ডবল ড্যাশ সেম। ওকে, একটা মান সমান হলে কি দুটো জিনিস সেম হয়? দুটো অঙ্ক আর দুটো গরু কি এক জিনিস? না না, মানটা সমান ওদের, কিন্তু দুটো জিনিস কিন্তু আলাদা। একটা হচ্ছে বস্তুর বস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে শুয়ে থাকা অবস্থায় বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই শুয়ে থাকা অবস্থায় বস্তুর দৈর্ঘ্য। দুটো জিনিসের মান সমান হলে কি জিনিসটা সমান হয়ে যাচ্ছে? তার জন্য আমি তাদের একবারে লিখতে পারতাম, দেখো ল্যাঙ্গুয়েজে যখন লিখালাম তাহলে লিখতে পারতাম আমি যে রৈখিক এই অনুদৈর্ঘ্য বিবর্ধন ইজ ইকুয়ালস টু ক্ষেত্র বিবর্ধন ইজ ইকুয়ালস টু রৈখিক বিবর্ধনের স্কোয়ার। আমি দুটো লাইনে ব্রেক করে কেন লিখলাম? কারণ দুটো জিনিসের মান এক হলেও জিনিসটা আলাদা। আচ্ছা, যে পারবে করে দাও। এম, ভি, ইউ এবং এফ, এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে আমাকে বলো কত আসছে। এম এর মান বার করে দাও, সম্পর্কে এম এর মানটা বার করে দাও, কত আসছে তাড়াতাড়ি করে, ফার্স্ট।
এম ভি ইউ এবং এফ। হতে পারে কোনো একটা প্যারামিটার কেটে গেল, হয়তো ভি থাকবে না বা হয়তো ইউ থাকবে না, যে কোনো একটা হতে পারে। দেখবে ইকুয়েশনটা এরকম আসছে, যদি ভি রাখো তাহলে ইউ থাকবে না, ইউ রাখলে এফ ভি থাকবে না। যে কোনো একটা করে দাও আমাকে, যার হয়ে যাবে আমাকে বলবে তাড়াতাড়ি করে, ফার্স্ট। সঞ্চয়ী বলছে ইউ মাইনাস, সঞ্চয়ী আমি বললাম এম এর মান বার করতে, তুমি এম এর মানটা বার করো, করে আমাকে আনমিউট করে বলো এম ইকুয়ালস টু কি আছে সেই এক্সপ্রেশনটা বার করো। স্যার m equal to f by u plus f. এক মিনিট, প্রমিতা বলছে এম ইজ ইকুয়ালস টু কত বললে, এফ বাই ইউ u প্লাস, plus f. ওকে, প্রমিতা বলেছে এম ইজ ইকুয়ালস টু এফ বাই ইউ প্লাস এফ। বেশ, দেখি আমি করে দেখি, এটাই আসবে। তো ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এফ। শোনো, যা ইচ্ছা হয় করো, হয় এটাকে সবকটাকে ইউ দিয়ে মাল্টিপ্লাই করো বা সবকটাকে ভি দিয়ে মাল্টিপ্লাই করো। আমার তো বেটার মনে হয় ভি দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে ভি বাই ভি মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়ালস টু ভি বাই এফ। কী করে বুঝলাম স্যার ভি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? আরে ভি দিয়ে মাল্টিপ্লাই না করলে ভি বাই ইউ ফর্মটা আনবো কী করে? আর ভি বাই ইউ ফর্মটা না আনলে এম হবে কী করে? ঠিক আছে, তো এটা হয়ে যাবে ভি বাই ভি মানে ওয়ান মাইনাস ভি বাই ইউ মানে এম ইকুয়ালস টু ভি বাই এফ। তাহলে এম ইজ ইকুয়ালস টু কী হলো? এম হবে হচ্ছে ওয়ান মাইনাস ভি বাই এফ। যদি এখানে এফ এলসিএম করি, এটা হয়ে যাবে হচ্ছে এফ মাইনাস ভি। তাহলে আমার এম এর মান কত আসছে? এম এর মান আসছে হচ্ছে এফ মাইনাস ভি বাই এফ। ওকে, প্রবলেমটা হলো এটা একটা বেরিয়েছে যেখানে শুধুমাত্র ফোকাস দূরত্ব আছে আর প্রতিবিম্ব দূরত্ব আছে। কিন্তু স্যার আমাদের যদি অঙ্কে, দাদা আমাদের যদি অঙ্কে শুধুমাত্র ফোকাস দূরত্ব এবং বস্তু দূরত্ব বলে দেয়, তাহলে কি করবো? তাহলে কি আবার সেই মানটা বার করে এনে পুট করবো? না, চলো সেটা একটা ইকুয়েশন বানিয়ে নিই। তো মাথায় কি খেললো, যদি আমরা ভি মাল্টিপ্লাই করি তাহলে ভি এর সাপেক্ষে পাচ্ছি। এক কাজ করি, এবার বস্তুর দূরত্ব মাল্টিপ্লাই করি, মানে ইউ বাই ভি, ইউ বাই ইউ ইজ ইকুয়ালস টু ইউ বাই এফ। ইউ বাই ইউ ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে থাকছে ইউ বাই ভি, ইউ বাই ভি মানে কি উল্টো ওয়ান বাই এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু ইউ বাই এফ। তাহলে ওয়ান বাই এম ইজ ইকুয়ালস টু আসছে ইউ বাই এফ প্লাস ওয়ান। এফ এলসিএম করলে এটা হয়ে যাবে ইউ প্লাস এফ। তাহলে ওয়ান বাই এম হচ্ছে ইউ প্লাস এফ বাই এফ। তাহলে এম ইজ ইকুয়ালস টু কী হবে? এফ বাই ইউ প্লাস এফ, এফ বাই ইউ প্লাস এফ, দ্যাটস ইট। এই দুটো মান বেরোলো। বলো বুঝতে পারলে কিনা? মুছি, মুছে দিলাম। এবার খুব কমন একটা কোশ্চেন, তোমাদের উত্তর লেন্স থেকে তোমাদের দুটো গ্রাফ করতে দেয়। একটা হচ্ছে ইউ ভার্সেস ভি গ্রাফ, মানে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের গ্রাফ। আরেকটা যেটা দেয় সেটা হচ্ছে ওয়ান বাই ইউ ভার্সেস ওয়ান বাই ভি।
এই দুটো গ্রাফ তোমাদের প্রচণ্ড করতে দেয়। কি বললাম তাহলে? ইউ ভার্সেস ভি, আরেকটা হচ্ছে 1/u ভার্সেস 1/v। তো প্রথমে আমরা ইউ ভার্সেস ভিটা করি, তারপরে 1/u ভার্সেস 1/vটা করবো। সো ইউ ভার্সেস ভিটা আমরা কাইন্ড অফ কিছুটা কমন সেন্স দিয়ে করে দিতে পারি। এটা ইকুয়েশন দিয়ে করতে গেলে অনেক ঝামেলা হয়, কাইন্ড অফ এটা একটা কমন সেন্স দিয়ে আমরা করতে পারি। একটু তোমাদের যদি আগের দিনের উত্তর লেন্সের কেসগুলো মনে থাকে, 6খানা কেস করেছিলাম, সবাই খোলো একবার। 6খানা কেসের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, আমরা যত দেখো প্রথমে আমি তোমাদের করেছিলাম 2f দূরত্বের থেকেও বেশি দূরত্বে, তারপরে 2f এ, তারপরে করলাম f ও 2f এর মাঝখানে, তারপরে করলাম ফোকাসে, তারপরে করলাম ফোকাসেরও ভিতরে। যত আস্তে আস্তে আমরা 2f এর বেশি দূরত্ব থেকে আস্তে আস্তে 2f এবং f এর মাঝখানে, মানে বস্তুটাকে নিয়ে যত লেন্সের কাছে নিয়ে আসছিলাম, প্রথমে বস্তু ছিল এখানে, তারপরে এখানে, আস্তে আস্তে যত বস্তুটাকে কাছে নিয়ে যাচ্ছিলাম, তত যদি মনে থাকে তোমাদের, প্রতিবিম্ব দূরত্বটা আরো দূরে চলে যাচ্ছিল। যখন ফোকাসে নিয়ে এলাম, প্রতিবিম্বটা চলে গেল ইনফিনিটিতে। যখন ফোকাসের ভিতরে নিয়ে চলে এলাম, প্রতিবিম্ব অসৎ হয়ে গেল। তো যত কাছে নিয়ে আসবে লেন্সে, তত কি হবে? বস্তুকে যত কাছে নিয়ে আসবে, প্রতিবিম্ব তত দূরে চলে যাবে, তাই না? তার মানে একটা জিনিস তোমরা ক্লিয়ার, মানে এগ্রি করছো দাদা? তাহলে আমরা বলতে পারি যে উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব যত কমবে, প্রতিবিম্ব দূরত্ব তত বাড়বে। আবার আবার বস্তু দূরত্ব যত বাড়বে, প্রতিবিম্ব দূরত্ব তত কমবে। ক্লিয়ার অর নট? বুঝতে পেরেছো এই কথাটা? দেখো তো, এটা কারোর কোনো সায়েন্সের কোনো পার্ট থেকে চেনা জানা লাগছে কিনা এই এই জিনিসটা? একটা বাড়লে একটা কমছে, একটা কমলে একটা বাড়ছে। মনে করে দেখো, যে গ্রাফটা তোমাদের খুব কমন, আমি সেটা দিয়ে তোমাদেরকে বলছি। ইউ রিমেম্বার বয়েলস ল? চাপ বাড়ালে আয়তন কমে, চাপ কমালে আয়তন বাড়ে, তাই তো? গ্রাফটা কীরকম ছিল? ইকুয়েশন ছিল তোমাদের PV = কনস্ট্যান্ট। গ্রাফটা কীরকম ছিল মনে আছে? এদিকে V, এদিকে P। গ্রাফটা ছিল এরকম। কেন বলো তো? দেখো, যখন চাপ বেশি তখন আয়তন কম, যখন চাপটা কমে গেছে তখন আয়তনটা বেড়ে গেছে। তাহলে চাপ কমলে আয়তন বাড়ছে, চাপ বাড়ালে আয়তন কমছে। এই হচ্ছে গল্প। এইটা ছিল হচ্ছে আমাদের P ভার্সেস V এর গ্রাফ। একই তো রিলেশন ছিল, চাপ বাড়ালে আয়তন কমে, চাপ কমালে আয়তন বাড়ে। সেম জিনিস এখানে ফলো করা হচ্ছে। কি ফলো করছে? উত্তর লেন্সের ক্ষেত্রে এদিকটা রাখছি ইউ, এদিকটা রাখছি ইউ, এদিকটা রাখছি ভি। ভি বস্তু দূরত্ব কমলে প্রতিবিম্ব দূরত্ব বাড়বে, বস্তু দূরত্ব বাড়লে প্রতিবিম্ব দূরত্ব কমবে। তাহলে গ্রাফটা এরকম হবে, একদম বয়েলস ল এর মতো। ওকে, প্রত্যেকে বলো গ্রাফটা কি ঠিক হয়েছে? অ্যাটলিস্ট হ্যাভ সাম ওপিনিয়ন। ভূতের মতো বসে দেখো না, হ্যাঁ না না কিছু বলো। কোনো ওপিনিয়ন নেই, কিছু নেই, মনে হচ্ছে থিয়েটার দেখতে এসছে। দেখো এই দিকটায়, এটা ভুল। কেন ভুল? কারণ যখন বয়েলস ল করানো হতো, চাপের আয়তন, চাপের মান কখনো নেগেটিভে শুনেছো? না। আয়তনের মান কখনো নেগেটিভে শুনেছো? না। দুটোই পজিটিভ নিয়ে হতো, তাই পুরোটাই ফার্স্ট কোয়াড্রেন্ট, যেখানে চাপও পজিটিভ, আয়তনও পজিটিভ। কিন্তু কিন্তু আমরা জানি এক্ষেত্রে একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হয়ে যায়, তাই না? একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হয়ে যায় সৎবিম্বের ক্ষেত্রে। তাহলে গ্রাফটা কি হবে বলো তো? প্যাটার্নটা সেম হবে, জাস্ট নেগেটিভ অ্যাক্সিসে হবে। গ্রাফটার প্যাটার্নটা সেম হবে। আচ্ছা, আমি একটা জিনিস একটু ভুল করেছি এখানটায়, কিছুই ভুল না, অ্যাক্সিসটাকে চেঞ্জ করে দিচ্ছি। এইটাকে ইউ অ্যাক্সিস করছি, এটাকে ভি অ্যাক্সিস করছি। কেন বলছি শোনো, তোমাদের গ্রাফ আঁকার নিয়মটাই হলো কারণটাকে সবসময়ের জন্য এক্স অ্যাক্সিসে রাখতে হয় এবং তার ফলাফলটাকে সবসময় ওয়াই অ্যাক্সিসে রাখতে হয়। তো কারণটা কি? বস্তু দূরত্ব। তার জন্য ফলাফল পাচ্ছি আমরা প্রতিবিম্বের দূরত্ব, তাই তো?
তো গ্রাফটা যদি এরকম আর কি ভুল কেন হচ্ছে দেখো, লজিক ওয়াইজ তো ঠিকই আছে, হ্যাঁ বস্তু দূরত্ব বাড়ছে তাই প্রতিবিম্ব দূরত্ব কমছে, তাহলে ভুল কেন? কারণ আমরা জানি উত্তল লেন্সের ক্ষেত্রে নর্মালি বস্তু দূরত্বটা হয় নেগেটিভ, কারণ ওদিক থেকে আলোকরশ্মিটা আসে, আর প্রতিবিম্ব দূরত্বটা হয় পজিটিভ। তার মানে দেখো বস্তু দূরত্বকে তোমরা রেখেছো এক্স অ্যাক্সিসে, তো দেখো এক্স অ্যাক্সিসটা নেগেটিভ, বাট প্রতিবিম্ব দূরত্বটা পজিটিভ আছে। তার মানে কোন কোয়াড্রেন্ট হবে এটা বলতে পারবে? ফার্স্ট, সেকেন্ড না থার্ড, ফোর্থ, কোনটা হবে? হুইচ কোয়াড্রেন্ট ইজ দিস? সেকেন্ড কোয়াড্রেন্ট, ভেরি গুড। ইউ হচ্ছে নেগেটিভ আর ভি হচ্ছে পজিটিভ, ভালো কথা। তাহলে গ্রাফটা এরকম হবে, লাইক দিস। একই প্যাটার্ন ফলো করবে, শুধু এদিকটায় চলে আসবে, এটা আর কিচ্ছু না। চলে এঁকে ফেলো তাড়াতাড়ি করে। সেম প্যাটার্ন, শুধু অপোজিট, কারণ এখানে ইউটা নেগেটিভ। তোমাদের জাস্ট কদিন আগেই আমি y is equals to মাইনাস এম এক্স প্লাস সি এর গ্রাফ করিয়েছি, কিরকম ছিল? এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, স্লোপটা মাইনাস এম আছে, মানে থাক মাইনাস এম এক্স প্লাস সি করে লাভ নেই, এম এক্স প্লাস সি হোক, এম এক্স প্লাস সিটাই করি। y is equals to mx plus c, তো পজিটিভ স্লোপ, মানে গ্রাফটা এরকম টাইপের হবে। একটু উপর দিয়ে কেন গেল? কারণ ইন্টারসেপ্ট রয়েছে সেই জন্য একটু উপর দিয়ে গেল, অরিজিন দিয়ে যাবে না। তো এই একই গ্রাফ ফলো করবে কে? তাহলে এটা প্রথমটা আমরা কি করলাম, ইউ ভার্সেস ভি, ইউ ভার্সেস ভি এর লেখচিত্র হয়ে গেল। এবার আমরা করবো হচ্ছে 1/u ভার্সেস 1/v, 1/u ভার্সেস 1/v। এবং একটা কথা বলি, ভুলেও যদি গ্রাফটা পরীক্ষার খাতায় এখানটায় ভি করে এখানটায় ইউ করে দিয়ে আসো, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা কেউ বলতে পারবে আমাকে, যদি গ্রাফটা এরকম করতাম আমি, এদিকটায় ভি এদিকটায় ইউ, যেটা প্রথমে করেছিলাম, তাহলে গ্রাফটা কোন কোয়াড্রেন্টে করা উচিত ছিল আমার? ফার্স্ট, সেকেন্ড, থার্ড না ফোর্থ? ভি এর মান পজিটিভ, ইউ এর মান নেগেটিভ, তাহলে কোন অ্যাক্সিস হবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ? ফোর্থ কোয়াড্রেন্ট, ভেরি গুড। গ্রাফটা এরকম ভাবে হলো, রাইট? ফোর্থ কোয়াড্রেন্ট, কারণ ভিটা হচ্ছে এখানে পজিটিভ বাট ইউটা নেগেটিভ। ওকে, এবার আমরা করব 1/u ভার্সেস 1/v। সাধারণত মনে রাখবে যে বস্তু দূরত্বটা যেহেতু কারণ, তাই ওটাকে আমরা এক্স অ্যাক্সিসে রাখার চেষ্টা করব, আর প্রতিবিম্ব দূরত্বকে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখার চেষ্টা করব। বেশ, তো ফর্মুলা হচ্ছে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। তো আমি যদি 1/uটাকে ওদিকটায় নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে? 1/v ইকুয়ালস টু 1/u প্লাস 1/f। কম্পেয়ার করছি y ইজ ইকুয়ালস টু mx প্লাস c এর সঙ্গে। তো এখানে সিটা হচ্ছে 1/f, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সিটা হচ্ছে 1/f, কোনো অসুবিধা নেই। ইন্টারসেপ্ট এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে কে থাকবে? ওয়াই অ্যাক্সিসে থাকছে হচ্ছে 1/v, এক্স অ্যাক্সিসে থাকছে হচ্ছে 1/u। কে বলতে পারবে এখানে স্লোপ কত? এই গ্রাফের স্লোপ কে বলতে পারবে? এই গ্রাফের স্লোপ কত? 1, ভেরি গুড। এই গ্রাফের স্লোপ হচ্ছে 1। তাহলে যেখান থেকে উঠবে ও 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে করে উঠবে, তাই তো? এরকমভাবে উঠলো, রাইট? ওকে, গ্রাফটা, আচ্ছা এবার বলো কে বলতে পারবে গ্রাফটা কোন কোয়াড্রেন্টে লাই করবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড না ফোর্থ? ফার্স্টে লাই করবে? আচ্ছা না, কোন কোয়াড্রেন্টে লাই করবে গ্রাফটা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ? সেকেন্ড, ভেরি গুড, ভেরি গুড, সেকেন্ড। একই কনসেপ্ট, ইউ নেগেটিভ বাট ভি ইজ পজিটিভ। তাহলে এই দিকে আর এইদিকে গ্রাফের কোনো পোর্শন থাকবে না, এখানে শুরু এখানে শেষ। স্লোপ হচ্ছে 1 আর এই ইন্টারসেপ্ট হচ্ছে 1/f, দ্যাটস ইট। এই তো গ্রাফ, করে দিয়ে আসতে পারলেই হলো।
দেখে নাও। আচ্ছা, এটা কোশ্চেন সলভ করি আমরা তাড়াতাড়ি করে। এইচএস এর কোশ্চেন 2005-এ এসছে। তোমরাই দেখো যে সহজ আসে না কঠিন আসে। চলো করো সবাই, দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে। ফার্স্ট যে বলতে পারবে আনমিউট করে বলবে। ফার্স্ট 2 মিনিটের অঙ্ক নয় এটা। থার্টি সেন্টিমিটারের বেশি ডিস্টেন্সে হবে আর রিয়েল। ওকে আচ্ছা, আর এটা কিরকম কথা ছিল? 30 সেন্টিমিটারের বেশি ডিস্টেন্সে হবে, ডিস্টেন্সটা কি সেটা বলো। ভিটা তো 60/7 আসছে। আচ্ছা আমি করি দিই তাহলে। 8.57। বাবা তোমরা কি বার করছো? বস্তুর দূরত্ব বলেছে 20 সেন্টিমিটার। কি লেন্স বলেছে? উত্তল লেন্স। ভালো কথা শোনো, ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি। উত্তল লেন্স যেহেতু বলে দিয়েছে, তো বস্তুর দূরত্ব মানেটা কি? বস্তুর দূরত্ব অলওয়েজ -20 হবে না, কারণ যেখান থেকে আলোক রশ্মি আসছে সেদিকটায় ফিরে যাচ্ছি, তো অলওয়েজ মাইনাস হবে। সে উত্তল হোক অবতল হোক সবার জন্যই বস্তু দূরত্ব সবসময় মাইনাস। আচ্ছা মধুজা বলো, ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার, উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব প্লাস হয় না মাইনাস হয়? ফার্স্ট প্লাস হয়, তাহলে প্লাস 15 সেন্টিমিটার। শোনো ফর্মুলায় বসানোর সময় এই সাইন কনভেনশনগুলো মেনে আবার বসাতে হবে আমাদেরকে। তাহলে ফর্মুলা হচ্ছে 1/v minus 1/u is equals to 1/f. So when you are putting these values, again you have to consider their sign, নইলে আবার ভুল হয়ে যাবে। সো 1/v, v এর মান বার করবো, মাইনাস 1/u, u এর জায়গায় বসবে -20 ইকুয়ালস টু 1/15। তো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1/v প্লাস 1/20 ইকুয়ালস টু 1/15। তাহলে 1/v আসছে হচ্ছে 1/15 মাইনাস 1/20। যদি এলসিএম করি এটা হবে কি নেবো, 60 নেবো, 60। তাহলে হবে 4 মাইনাস এখানটায় হবে 3, তো 4 মাইনাস 3 হচ্ছে 1/60। হ্যাঁ 1/v আসছে 1/60, তাহলে v আসছে শুধু 60। এটা কি অঙ্ক ছিল? তোমরা পারলে না এইটুকু? প্রতিবিম্বের অবস্থান বলেছে, মানে কি হবে? আলোক কেন্দ্র থেকে 60 সেন্টিমিটার দূরে। এই অ্যান্সার লিখলে কাটা কেন? 60 সেন্টিমিটার দূরে কোন দিকে? তো লিখতে হবে বস্তু যেদিকে রয়েছে তার বিপরীত পাশে লেন্সের আলোক কেন্দ্র থেকে 60 সেন্টিমিটার দূরে অবস্থিত। হয়ে গেল গল্প। বুঝতে পারলে আমি কি বললাম? আলোক কেন্দ্র মেনশন না করলেও লেন্স থেকে লিখলেও হবে। বস্তু যে পাশে রয়েছে তার বিপরীত পাশে 60 সেন্টিমিটার দূরে অবস্থিত। আচ্ছা প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি মানে হচ্ছে সৎ না অসৎ? বলো তোমরা কি হবে?
সৎ হবে না অসৎ হবে? সৎ। সৎ হবে। কেন, কি করে বুঝলাম সৎ হবে? দেখো, দুভাবে আমরা বলতে পারি। প্রথম কথা, এখান থেকে আমরা বুঝেই যাচ্ছিলাম যে সৎ হবে। কে বলতে পারবে কেন বুঝে যাচ্ছিলাম? এই দুটো ভ্যালু দেখে আমরা বুঝে গেছিলাম যে সৎ হবে। কে বলতে পারবে কেন? কারণ উত্তর লেন্সের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব তখনই তৈরি হতে পারে যখন তুমি বস্তুটাকে ফোকাসের মধ্যে রাখছো। তার মানে ফোকাসের মধ্যে রাখা মানে কি? মানে অ্যাটলিস্ট বস্তু দূরত্বটাকে -14 হতে হতো, মানে 15 থেকে কম হতে হতো অ্যাটলিস্ট। তো 15 থেকে বেশি থাকা মানে তো অলওয়েজ এটা সৎবিম্বই হবে। উত্তর লেন্সে কেস 6 একটা যেটাতে অসৎবিম্ব তৈরি হচ্ছিল, দ্যাট ইজ দ্য অনলি কেস ওয়েন দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট, মানে অবজেক্টের যে দূরত্বটা সেটা ফোকাসের থেকে কম ছিল, একমাত্র তখনই তৈরি হয়েছিল। ভালো কথা। প্রতিবিম্বের অবস্থান হচ্ছে 60 সেন্টিমিটার, কোথায় কোথায় হলো? বিপরীত পাশে। আচ্ছা, প্রকৃতি কি হবে? সৎবিম্ব। লিখে রাখো, সদ্বিম্ব। আর সৎবিম্ব মানে কি গো? অবশিষ্ট না সমশিষ্য? অবশিষ্ট। অবশিষ্য, ওকে। এবং সেই সঙ্গে আমরা এম এর মানও বার করে নিতে পারি। স্যার এম জিনিসটা কি? দাদা এম হচ্ছে বিবর্ধন। চলো এম বার করছি। রৈখিক বিবর্ধন কি হবে? বস্তু দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব। আচ্ছা, বস্তু দূরত্ব কত? প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব। তো প্রতিবিম্বের দূরত্ব বেরিয়েছে 60, আর বস্তু দূরত্ব কত বেরিয়েছে? বস্তু দূরত্ব বেরিয়েছে আমাদের ছিল হচ্ছে -20। তো কাটলে কত আসছে? 3, মানে অ্যান্সারটা আছে -3। ওকে, -3 কথার মানে বোঝার চেষ্টা করো। -3 কথার মানে বোঝার চেষ্টা করো। এই যে 3, তার মানে কি বলতে পারবে কেউ? মাইনাসটা ছেড়ে দাও, 3 আসার মানে কি? 3 আসার মানে কি? 3 গুণ বিবর্ধিত। হ্যাঁ, 3 গুণ বিবর্ধিত। ভেরি গুড। প্রতিবিম্বটা 3 গুণ বিবর্ধিত বা বেশি। মাইনাসের মানে কি কে বলতে পারবে? 3 গুণ কম। আরে না, মধুচা 3 গুণ কম হলে 1/3 হতো। -3 মানে কি? দেখো, তোমাদের যেদিনকে আমি সাইন কনভেনশন লিখেছিলাম, সাইন কনভেনশনের 3 নম্বর পয়েন্টটা খুলবে। প্রথম যেদিনকে পড়িয়েছি ওদিনকে সাইন কনভেনশন লিখিয়েছি। আচ্ছা, আগের দিনও সাইন কনভেনশন লিখিয়েছি, বাট যতদূর মনে পড়ছে আমি সাইন কনভেনশনের আগের দিন ইচ্ছা করে দুখানা পয়েন্ট লিখিয়েছি। 3 নম্বর পয়েন্টটা লেখাতে আমার ভালো লাগেনি, ল্যাদ লাগছিল। কেন? দরকার নয় ওটা। গোলীয় প্রতিসারক লেন্সের সময় আমি লিখিয়েছিলাম, কি লিখিয়েছিলাম? যে প্রধান অক্ষের উপরের দিকের সমস্ত দূরত্বকে আমরা পজিটিভ ধরবো এবং প্রধান অক্ষের নিচের দিকে সমস্ত দূরত্বকে আমরা নেগেটিভ ধরবো। তো ধরো বস্তুটা এখানে আছে, যার বস্তুর উচ্চতা হচ্ছে এক্স, এবং তার প্রতিবিম্ব ধরো এখানে আছে, যার উচ্চতা হচ্ছে 3x। কিন্তু ব্যাপারটা কি? এটা এদিকে হলে এটা উল্টো দিকে, তাই জন্য এটা যদি +x হয় এটা তাহলে -3x হবে। উল্টো দিকে হয়েছে, অবশিষ্য হয়েছে, অবশিষ্যের জন্য মাইনাস। যদি সমশিষ্য হতো তাহলে প্লাস হয়ে যেত। বুঝতে পারলে? তাই এই মাইনাস সাইনটা দেখেই আমরা বুঝে যাই অবশিষ্য। আচ্ছা স্যার, আমরা মাইনাস সাইন না দেখে কি করে বুঝে গেলাম যেটা অবশিষ্য ছিল? কারণ আমরা একটু পড়াশোনা করেছি, আমরা জানি যে উত্তর লেন্সে যখনই সৎবিম্ব তৈরি, গুলি মার উত্তর লেন্স কেন, যে কোনো লেন্সের ক্ষেত্রে সৎবিম্ব তৈরি হওয়া মানেই অবশিষ্য হয়। সমশিষ্য হয় শুধুমাত্র অসৎবিম্বের ক্ষেত্রে। ক্লিয়ার? এখন তো আরো এক্সাক্ট অ্যান্সার পেয়ে গেলাম, মাইনাস। তার মানে কি বলবো? যে প্রতিবিম্বটি অবশিষ্য এবং 3 গুণ বিবর্ধিত। ব্যাস। ক্লিয়ার অর নট? চ্যাটে রেসপন্স করবে ক্লিয়ার অর নট এত অবধি। টেস্ট পেপার খুলবে বাড়িতে, ঠিক আছে? কালকে থেকে পড়াশোনা। টেস্ট পেপার খুলবে বাড়িতে। আমি প্রত্যেকের পিডিএফ করে, দরকার হলে পিডিএফ লাগবে না, ছবি করে ইনবক্সে প্রত্যেকের আমি মেসেজ দেখব। ইচ অ্যান্ড এভরিডে টেস্ট পেপারের পাতা খুঁজে খুঁজে দেখবে লেন্স রিলেটেড প্রবলেম কোথায় দিয়েছে। যেখানে দর্পণ বা আয়না লেখা থাকবে সেগুলো করবে না, কারণ দর্পণ তোমাদের বাদ। লেন্সের প্রবলেম যে কটা পাতায় রয়েছে নেক্সট শুক্রবারের মধ্যে আমার সব কটা সলভ চাই। প্রত্যেককে বললাম, যে দিতে পারবে না সে পরের দিন লিঙ্ক পাবে না। আর লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে, কিন্তু অ্যাডমিট করবো না, কারণ পরের দিন তোমাদের মাইক্রোস্কোপ পড়াবো, পরের শুক্রবার। আচ্ছা, পরের সোমবার কিন্তু তোমরা অবশ্যই আসছো, মানে পরের সোমবার মানে নেক্সট এই আপকামিং সোমবার, যেটা আজকে হচ্ছে শুক্রবার, তো সোমবার তোমরা আসছো, ঠিক আছে? দাঁড়া, তোমাদের বলেছি তোমরা লাস্ট কবে অফলাইন আসবে। তোমাদের আচ্ছা, লাস্ট অফলাইন হবে 28, তারপর যা হওয়ার সব অনলাইনে হবে। যা যা ইনফরমেশন তোমাদের দেওয়ার, টেস্ট পেপার সলভ করানো, এমসিকিউ সলভ করানো, এভরিথিং যা তোমাদের হবে পুরোটাই হবে হচ্ছে অনলাইনে। অফলাইনে আর সিন নেই। তো তোমাদের সঙ্গে আমার সেভাবে দেখতে গেলে শেষ সামনাসামনি দেখা হচ্ছে 28 তারিখ। প্রত্যেকে আসবে, এবং আবারও বলছি
অপটিক্সের প্র্যাকটিসের খাতা তোমরা নিয়ে আসবে, আমি তোমাদের চেক করব, কারণ তোমাদের মধ্যে অনেকে বলেছো যে পাঠানো হয়নি কিন্তু আমরা বাড়িতে প্র্যাকটিস করেছি, যে তোমাদের প্র্যাকটিসটা আমি ডেট ওয়াইজ একটু দেখতে চাই যারা পাঠাতে পারোনি, এটা একটা কথা। আর পরের শুক্রবারের মধ্যে আমার টেস্ট পেপার রিলেটেড যত অপটিক্সের কোশ্চেন আছে সব অ্যান্সার চাই, মানে নিউমেরিক্যাল প্রবলেমস, এটা একটা কথা গেল। সেকেন্ড ওয়ান, কাল থেকে যে কোনো একটা মডিউল তোমরা তোমাদের ইচ্ছা মতো চুজ করবে, সেই মডিউলের মিনিমাম 3টে করে পাতা তোমরা সলভ করবে টেস্ট পেপারে, 3টে করে মডিউল, একটা করে মডিউল, 3টে করে পাতা। ইলেকট্রোস্ট্যাটিক্স নিলে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারকত্ব পুরোটা সলভ। যদি কেউ কারেন্ট ইলেকট্রিসিটি নাও, কারশফ, ওহমস ল যত আসছে সব সলভ। কারুর যদি অপটিক্স নেওয়ার ইচ্ছা হয় সে যেন রে অপটিক্স পুরো, যদি কারুর আচ্ছা, কিন্তু তোমাদের রে অপটিক্সের অলরেডি একটা কাজ আমি দিয়েছি, তাই রে অপটিক্স না, তোমরা রে অপটিক্স বাদে চুজ করবে। কারুর যদি ওয়েব অপটিক্স করার ইচ্ছা হয় তাহলে ওয়েব অপটিক্সের ম্যাথিচার অপবর্তন যা আছে সব করবে। কারুর যদি মডার্ন ফিজিক্স নেওয়ার ইচ্ছা হয় সে সেমি কন্ডাক্টর থেকে, যেমন তোমাদের গ্রুপে দেখতে পাচ্ছি আজ এটা ডাউট তোমরা এখানে দিয়েছো, আমি তোমাদের এটা স্পষ্ট আমি বলে দিচ্ছি কি হবে। তার আগে যেটা বলার কি বলছিলাম সাতার মাথা, তো যদি মডার্ন ফিজিক্স নিয়ে শুরু করো তাহলে অ্যাটমস, নিউক্লিয়াস, সেমিকন্ডাক্টর ডিভাইস পুরো সলভ করবে। প্রত্যেকটা মডিউলে 3টে করে পাতা অ্যালং উইথ এমসিকিউ। কজন ক্লাস করছো পয়েন্ট টু বি নোটেড, ভালো করে শুনে রাখো। আজকে 25শে ফেব্রুয়ারি, তোমাদের রিমুভ করতে হাত কাঁপবে না, আমার অনেক পড়ানো হয়ে গেছে। কালকে 26শে ফেব্রুয়ারি, হ্যাঁ, নিজেকে কেউ ভিআইপি ভাববে না, প্রত্যেককে বলছি। যারা এই প্র্যাকটিস দাওনি বোধহয় তোমাদের মনে হতে পারে আমি দেবো না, বলছে বলুক, রিমুভ করে দেবো। অপটিক্সের এখনো মেজর পার্ট আমি তোমাদের করাবো, মানে চলছে অলরেডি, এখনো 2-1টা মেজর জিনিসপত্র বাকি রয়েছে, অনেকটাই হয়ে গেছে বেসিক্যালি আমাদের। প্রিজমের একটা সেকশন আমার এখনো বাকি রয়েছে, যেটা একটা কমন কোশ্চেন পরীক্ষায় দেয়, করাবো না, আর বাড়িতে পারবে না, বিশ্বাস করো। করতে পারলে ভালো, যদি কাল থেকে প্র্যাকটিস না পাই তোমাদের নেক্সট দিন পড়াবো না, বলে দিলাম। যাও, চলো লিভ। আচ্ছা, গ্রুপের এই যে প্রবলেমটা তোমাদের হয়েছে, আমি তোমাদের গ্রুপে এটার সলিউশন পাঠাচ্ছি। আমার টাইম হয়ে গেছে, আমি এখন করতে পারছি না। এই সেমিকন্ডাক্টর ডিভাইসের যে প্রবলেমটা তোমাদের হয়েছে গ্রুপে, আমি তোমাদের গ্রুপে সলিউশন পাঠাচ্ছি। একটু রাত হবে পাঠাতে, আমার 12টার পরে পাঠাচ্ছি আমি এটা। চলো লিভ করো, স্যার তাড়াতাড়ি বলো। স্যার বলছি যে ওই পিএন সম্মুখ বাসের ক্ষেত্রে যে লেখচিত্র হয় আর জেনার ডায়ারের সম্মুখ বাসের ক্ষেত্রে যে লেখচিত্র হয়, তাদের প্রকৃতি কি সমান হবে, মানে একই হবে? বুঝতে পারছি না কি পিএন ডায়ারের কি, রিভার্স বায়াস কি, সম্মুখ বায়াস কি? পিএন ডায়ারের সম্মুখ বাসের ক্ষেত্রে যে লেখচিত্র হয় আর জেনার ডায়ারের সম্মুখ দেখো বাসের সঞ্চারী, জেনার ডায়েট আর পিন ডায়েটের মধ্যে মেনলি পার্থক্যটা হচ্ছে রিভার্স বায়াসে। ফরওয়ার্ড বায়াসের সাধারণত কোনো পার্থক্য থাকে না, ফলে ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, চিন্তাটা করবে রিভার্স বায়াসে। কি পার্থক্য হয় স্যার? রিভার্স বায়াসের ক্ষেত্রে কাট অফটা আগে চলে আসে জেনার ডায়েটে, আর পিএন ডায়েটে দেরি হয়, এটা হচ্ছে অন্য ডিফারেন্স, আর কিছু না। আমি জেনার ডায়েট তোমাদের নেক্সট ক্লাসে করাবো, আমার করানো বাকি আছে ওটা, জেনার ডায়েটটা রেগুলেশন করানো বাকি, আর জেনার ডায়েটের ক্যারেক্টারিস্টিক্স বোঝানো বাকি আছে, করাবো, চিন্তা নেই। ওটা অনলাইনে হবে, অফলাইনে নয়।